একটা মহিলা মধ্যরাতে ধানমন্ডির অভিজাত ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছেন। পুলিশ বলছে তিনি নাকি সন্ধ্যায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু যে ছবিটা আমরা দেখছি সেই ছবিতে তিনি যেন কয়েক মাসের বন্দিজীবন পার করে এলেন। চোখ দুটো শূন্য, গাল চেপে গেছে, শরীরে যেন প্রাণ নেই। এই মহিলা বাংলাদেশের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রশ্ন হলো তিনি আসলে কোথায় ছিলেন এই ১৭ মাস? ৫ই আগস্ট দুপুর থেকে গভীর রাত পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়েছিলেন। সঙ্গে ছিলেন জুনায়েদ আহমেদ পলক সহ আরও ১১ জন। পলক নিজেই আদালতে দাঁড়িয়ে বলেছেন, রাত ২:৩০টার দিকে সেনাবাহিনী এসে তাদের হেফাজতে নিয়ে যায়। কিন্তু তার কয়েকদিন পরে পলক নিজে হেঁটে এয়ারপোর্টে গিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করলেন আর ধরা পড়লেন। এই গল্পটা কেউ বিশ্বাস করেনি। যেমন বিশ্বাস করেনি সালমান এফ রহমান আর আনিসুল হকের নৌকায় লুঙ্গি গেঞ্জি পরে পালানোর নাটক। দুজনের পরনে একই রঙের একই ডিজাইনের লুঙ্গি গেঞ্জি, যেন কোনো সিনেমার শুটিং। তাহলে শিরিন শারমিন কোথায় গেলেন? ২০২৫ সালের মে মাসে সেনাবাহিনী একটা তালিকা দেয়। ৬২৬ জনকে তারা ৫ই আগস্ট আশ্রয় দিয়েছিল বলে দাবি করে। তালিকায় নাম আছে শিরিন শারমিন চৌধুরী, শামসুল হক টুকু, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি ইনায়েতুর রহিমের। তালিকার অনেকেই পরে গ্রেফতার হয়েছেন, কেউ কেউ ভারত, আমেরিকা পালিয়ে গেছেন। কিন্তু শিরিন শারমিনের নামটা ছিল, তবু তিনি গ্রেফতার হননি, বরং ১৭ মাস ধরে পুরোপুরি উধাও। তারপর হঠাৎ এপ্রিলের এক মধ্যরাতে ধানমন্ডি থেকে ধরে আনা হলো। ছবিতে দেখা যায় তিনি এতটাই দুর্বল যে হাঁটতে পারছেন না, গাল ঢাকা আঁচলে। সামাজিক মাধ্যমে লোকে লক্ষ্য করেছে গালে অস্বাভাবিক লালচে ভাব। কেউ বলছে মেকআপ, কেউ বলছে আঘাতের চিহ্ন ঢাকার চেষ্টা। আর যে শাড়িটা পরে তাকে দেখানো হয়েছে সেটা নতুন, এতটাই নতুন যে আঁচলের সেলাই পর্যন্ত করা হয়নি। তিনি মাসের পর মাস পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কি সত্যিই নতুন শাড়ি পরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান? আর যদি যান তাহলে আঁচল সেলাই করার সময় বা পেলেন না কেন? সবচেয়ে বড় প্রশ্ন, তার স্বামী আর ছোট ছেলে কোথায়? সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলেছিলেন ৫ই আগস্ট দুপুরে শিরিন শারমিন স্বামী সন্তান নিয়ে একটা সাধারণ গাড়িতে করে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু গ্রেফতারের সময় তিনি একা, স্বামী সন্তানের কোনো হদিস নেই। তার মানে কি তাদেরকেও কোথাও আটকে রাখা হয়েছিল? এই প্রশ্নগুলো আরও গাঢ় হয়ে ওঠে যখন আমরা ২০০৭ সালের কথা মনে করি। সেই 1/11 যখন তারেক রহমানকে সেনা হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে যখন সেনা কর্মকর্তাদের গ্রেফতার শুরু হয়, ঠিক তখনই শিরিন শারমিনের এক রহস্যময় হেফাজত থেকে বেরিয়ে আসেন। এটা কি কাকতালীয়, নাকি সেনাবাহিনীর ভেতরের একটা পুরনো ব্যবস্থা চালু আছে যাকে বলা হয় আয়নাঘর? আয়নাঘর মানে চারদিকে আয়না দেওয়া ঘর, যেখানে মানুষ নিজে ভাঙা চেহারা বারবার দেখতে দেখতে মানসিকভাবে ভেঙে পড়ে। শিরিন শারমিনের মতো অনেককে নাকি সপরিবারে এই ধরনের হেফাজতে রাখা হয়েছে। কাউকে ছেড়ে দেওয়া হয়েছে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে, কাউকে জেলে পাঠানো হয়েছে, কাউকে মাসের পর মাস আটক রাখা হয়েছে। বিনিময়ে চলছে একটা বড় ব্যবসা। এই ব্যবসার মালিক কারা? কারা ঠিক করেছে কে যাবে, কে থাকবে, কে কতদিন ভুগবে? আইন ও সালিশ কেন্দ্র ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে একজন নারীকে গভীর রাতে আটক করার যৌক্তিকতা কি? আদালতে নেওয়ার সময় তিনি সিঁড়িতে পড়ে গিয়েছিলেন। রাষ্ট্র তার নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো, তাকে কেন এতদিন লুকিয়ে রাখা হয়েছিল? কেন সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে গর্ত থেকে বের করার মতো একটা সম্ভাব্য পরিকল্পনা ছিল? আজ যখন আমরা 1/11 এর বিচার দেখছি, তখন প্রশ্ন উঠছে এই নতুন আয়নাঘরের বিচার কবে হবে? যারা শিরিন শারমিনকে সপরিবারে ভাঙলেন, যারা তার গালে আঘাতের চিহ্ন ঢাকতে মেকআপ লাগিয়ে নাটক সাজালেন, যারা নতুন শাড়ি পরিয়ে তাকে গ্রেফতার দেখালেন, তাদের জবাবদিহি কবে? একদিন নিশ্চয়ই হবে। কারণ ইতিহাস বলে যারা আয়নাঘর বানায় তারাই একদিন নিজেদের ভাঙা মুখ আয়নায় দেখে কাঁদে। শিরিন শারমিন চৌধুরীর শূন্য চোখ আজ আমাদের সবাইকে সেই কান্নার কথা মনে করিয়ে দিচ্ছে।